আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর জানাবো। দর্শক, আপনারা যেমনটা জানেন যে দিনের শুরুটা কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই ছিল, যদিও দিনের শুরুটা কিছুটা পজিটিভ হলেও পরবর্তীতে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে কিন্তু লেনদেন চলছিল, কিন্তু সেই ধারা থেকে কিন্তু কিছুটা বেরিয়ে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন, এবং দিনের শেষটা কিন্তু পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই শেষ হয়েছে। দিন শেষে আমরা যেমনটা দেখতে পাচ্ছি ডিএসসির প্রধান সূচকটি 46 পয়েন্ট বেড়েছে এবং 4915 পয়েন্টের সূচকটির অবস্থান রয়েছে। বাকি দুটি সূচকের অবস্থান যদি একটু বলি, ডিএসসি এস সূচকটি 9 পয়েন্টের মতো পজিটিভ ছিল এবং ডিএসসি 30 সূচকটিও পজিটিভ ছিল। টার্নওভার যদিও গত কার্যদিবসের তুলনায় কিছুটা কম লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে। গত কার্যদিবসে যেমন লেনদেন ছিল 445 কোটি 42 লাখ টাকা, সেখানে আজকে 385 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে। এবং দিন শেষে আমরা যদি একটু সেক্টরাইজ লেনদেনের চিত্র আপনাদের জানিয়ে দেই, সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে। মোট লেনদেনের 16.15% লেনদেন হয়েছে। টাকার অঙ্কে 58 কোটি টাকার কিছুটা বেশি, যেখানে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর রয়েছে দ্বিতীয় অবস্থানে, এবং এই সেক্টরটি 15.26% লেনদেন করেছে মোট লেনদেনের 55 কোটি টাকার কিছুটা বেশি, এবং টেক্সটাইল সেক্টর এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। 10.54% লেনদেন হয়েছে মোট লেনদেনের, যা মোট লেনদেন হয়েছে 38 কোটি টাকার কিছুটা বেশি। তো দিনের শেষটা বেশ ভালোই পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে। 385 কোটি টাকা আর কিছুটা বেশি লেনদেন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আজকে সারাদিন জুড়ে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে এখন আমরা কথা বলবো ঢাকা চেম্বারের সাবেক প্রেসিডেন্ট ও রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী আশরাফ আহমেদের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, দিনের শুরুতে কিছুটা নেগেটিভ থাকলেও শেষটা কিন্তু বেশ ভালো পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে শেষ হয়েছে, যদিও টার্নওভার কিছুটা গত কার্যদিবসের তুলনায় কমেছে। তো এই বিষয়টাকে আপনি কি দেখছেন? মার্কেট আসলে কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ। দেখুন, মার্কেট আমরা বেশ কয়েক মাস ধরে দেখছি যে একটা ডাউনওয়ার্ড স্লাইডে আছে, এবং আলটিমেটলি এটার আসলে সাপোর্টটা কোন লেভেলে আসবে, বিনিয়োগকারীরা কোথায় কমফোর্টেবল হবেন, এটা এখন একটা বড় কোশ্চেন মার্ক। যদি আপনি যদি পিছনের দিকে তাকান, যে সেপ্টেম্বর মাসেও যেটা ছিল, মার্কেট বেশ চাঙ্গা হয়ে উঠেছিল, কিন্তু তারপরে দুটো নিউজের ইম্প্যাক্ট কিন্তু আসলে খুব বড়ভাবে পড়েছে। এক হচ্ছে মার্জিন রুল চেঞ্জ করার ফলে যেটা হয় যে বাজারের লিকুইডিটি কমে যায়, বিশেষ করে স্মল ট্রেডারদের জন্য এটা একটা বড় ফ্যাক্টর। সেকেন্ড যেই বড় ধাক্কাটা আমরা খেয়েছি সেটা হচ্ছে যে আপনার যে পাঁচটা ব্যাংকের শেয়ারস নিয়ে যেই প্রসেসে সরকার এগোলেন, যে এটা বাংলাদেশ ব্যাংকের ডিরেকশন ছিল ডাউন রাইট, এটা ক্যান্সেল হয়ে যাবে। এটা কিন্তু আসলে আমাদের জন্য একটা বড় ধরনের অশনি সংকেত। কারণ দেখুন, এটা শুধুমাত্র যে এই পাঁচটা ব্যাংকই যে এটা হচ্ছে তা না। স্ট্রাকচারলি আপনি যদি দেখেন যে বাংলাদেশ ব্যাংকের আইনগতভাবে বাংলাদেশ ব্যাংকের একমাত্র দায়িত্ব হচ্ছে ডিপোজিটরদেরকে প্রোটেক্ট করা। সেখানে কিন্তু শেয়ার হোল্ডার, বিশেষ করে মাইনরিটি শেয়ার হোল্ডার যারা আমরা সাধারণ বিনিয়োগকারী, যাদের সাথে ম্যানেজমেন্টের কিংবা বোর্ডের কোনো সংযোগ নেই, তাদের রাইটস প্রোটেকশনের কিন্তু কোনো মেকানিজম বাংলাদেশ ব্যাংকের আওতার মধ্যে পড়ে না। একই সাথে যে এই সেম জিনিসটা আপনারা যদি দেখেন যে এনবিএফআই সেক্টর যেটা, সেখানেও কিন্তু এই ধরনের একটা সিনারিও আসলে তৈরি হয়ে গেছে, যেখানে অনেকগুলো এনবিএফআই আসলে সাস্টেনেবল না। আবার এটার বাইরে 3-4টা সেক্টর কিন্তু অলসো রেগুলেটরি বড় ধরনের। জি, আমি এখানে একটু ইন্টারাপ্ট করি। আপনি যেহেতু মার্জারের বিষয়টা তুলছিলেন, এবং আমি যদি এখানে একটু ইন্টারাপ্ট করি যে আসলে ব্যাংকের মতো মার্জারে যেতে পারে বেশ কয়েকটি বীমা কোম্পানির প্রতিষ্ঠানও, এবং এরকম একটা পরিকল্পনা কিন্তু চলছে, এবং ইডরা ইতোমধ্যে প্রস্তাবও দিচ্ছে। তাহলে তাদের অবস্থা কি হবে? আপনি যে কথাটি বলছিলেন যে আসলে ধাক্কা, এটা বড় একটা মার্কেটের জন্য, সেই একই ধাক্কার দিকে কি আমরা আবারও এগোচ্ছি? এই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। কারণ দেখুন, আমরা জানি যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ফাইন্যান্সিয়াল হেলথ একটা বড় ধরনের ট্রানজিশনের মুখোমুখি হবে যখন তারা আইএফআরএস রিপোর্টিং এ সুইচ করতে হবে, যেটা তারা এখনো বাধ্য নেই। কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানি করেন, বাকিরা করেন। তো ইড্রারও কিন্তু যদি আপনি দেখেন যে এই যে মাইনরিটি শেয়ার হোল্ডারদের রাইট প্রোটেকশন কিংবা তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব কিন্তু ইড্রার না। সো ইড্রা যদি স্ট্যান্ডালোন কোনো ডিসিশন নেয়, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি, সেটা কিন্তু তাদের কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষিত হচ্ছে কিনা। বাইরে ধরুন যে কাজটা করা যায়, যে অন্যান্য অনেক দেশে দেখবেন আপনি ক্লাস অ্যাকশন লসুট করা সম্ভব হয়,
কিন্তু এই স্ট্রাকচারটা এবং এটার যে খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক যে প্রসেসগুলো, এগুলো কোনো কিছুই বাংলাদেশে আসলে এখনো প্র্যাকটিস না। এটা আমাদের জন্য একটা বড় চিন্তার ব্যাপার বলে আমি মনে করি। জি, আসলে অনেকেই বলছেন যে এখানে আমি একটু অন্যভাবে বলি যে যেদিকে যাচ্ছে 5 ব্যাংকের মার্জারের পর অন্যদিকে যাচ্ছে, এখানে যদি আমি একটু বলি যে বাংলাদেশ ব্যাংক কিন্তু শুধুমাত্র ডিপোজিটরদের নিয়ে ভাবছে। অনেকে একটু মজা করে হয়তো বলেন যে পুঁজিবাজার আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সৎ ভাই। তো তাহলে কি সেই একইভাবে কিন্তু আবারও একই দিকে যাবে? আর আরেকটা বিষয় হচ্ছে বিএসএসির বা হচ্ছে করণীয় কি? এরকম যদি হতেই থাকে সাধারণ বিনিয়োগকারীদের নিয়ে তাদেরও তো একটা দায় আছে, সেই জায়গা থেকে তারা কি করবে? এখানেও একটা বড় একটা কোশ্চেন মার্ক রয়ে গেছে। কারণ দেখুন, বিএসইসি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার প্রতিষ্ঠান হিসাবে এই পার্টিকুলার সিনারিওতে কোনো এফেক্টিভলি তাদের যে আইনগত স্ট্রাকচার আছে সেখানে খুব বেশি কিছু করার নেই। একটু এক্সাম্পল দিই, আপনি যদি দেখেন যে বিএসইসি রেগুলেশন তো আলটিমেটলি গিয়ে আপনার আমাদের যে সিকিউরিটিজ অ্যাক্ট আছে, বিএসইসি অর্ডিন্যান্স যেটা, সেটার বেসিসে কাজ করতে হবে। সেখানে কিন্তু কোথাও লেখা নেই যে সরকারের অন্য অঙ্গগুলো যেভাবে কাজ করবে সেখানে সাধারণ বিনিয়োগকারীদের প্রোটেকশনের জন্য এসিসি কে কাজ করতে হবে। সো এই ইউজুয়ালি এই প্রসেসটা হওয়ার কথা ক্লাস অ্যাকশন লসুট কিংবা এই ধরনের সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় আমাদের কোম্পানিজ একটা মাইনরিটি শেয়ার হোল্ডারদের যে প্রোটেকশন মেকানিজম গুলো আছে সেগুলোর ভিত্তিতে আসলে এই কাজটা করার কথা। সেটা করার জন্য কিন্তু কোনো স্পেসিফিক কোনো রেগুলেটর কিন্তু দায়িত্বপ্রাপ্ত না। আমাদের আশঙ্কাটা এখানেই যে যেহেতু এই প্রসেসটাকে আমরা অ্যাক্টিভেট করতে পারছি না বিভিন্ন কারণে। কারণ দেখুন, আমি আজকে চাইলে একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে আমি যে ক্লাস অ্যাকশন লসুট করবো, এটা তো বাংলাদেশে বেশ একটা খরচ সাপেক্ষ ব্যাপার। এই খরচটা কে দিতে পারবে? কিংবা আমি আসলে কি বাকি সমস্ত বিনিয়োগকারীর পক্ষে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করতে পারবো? এই জিনিসগুলো কিন্তু অনেকেই কিন্তু কমিশনের দিকেও আঙুল তুলছে। এই যে পুঁজিবাজারের এই সিচুয়েশনের জন্য কমিশনের দিকেও কিন্তু আঙুল তুলছে। হ্যাঁ, ঠিকই আছে, কিন্তু দেখুন সেটা তাদের ধারণা। আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে আইন যেভাবে করা আছে তাতে এই কাজটা কমিশনের পক্ষে আদৌ করা সম্ভব কিনা এটা একটা বড় কোশ্চেন মার্ক। জি, আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে আসি যে মার্জিন লোন নিয়ে। আসলে মার্জিন লোন নিয়ে হচ্ছে সেই ধোঁয়াশার ভেতর থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারিনি এখনো পর্যন্ত। যে মার্জিন লোন অনেকেই বলছেন বাজারের জন্য একটি বিস্ফোরা, আবার সাধারণ বিনিয়োগকারীরা এই মার্জিন লোনের জন্য অনেক ডিমান্ডিং থাকে। তো আসলে যে নতুন সদ্য যে বিধিমালা প্রকাশিত হয়েছে, এই বিধিমালায় অসঙ্গতি কি দেখতে পাচ্ছেন, বা সেই অসঙ্গতি থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি? ধন্যবাদ। দেখুন, খুব সহজ বাংলায় যদি বলি, মার্জিন লোন জিনিসটা আসলে কাজ করে স্পেকুলেটিভ ট্রেডের জন্য। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল, এবং এটা উপরে ডিপেন্ড করে আপনি মার্জিন লোনের কিংবা সিকিউরিটিজ লেন্ডিং এর অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করবে আপনার বাজারের টার্নওভার কত বাড়বে। সো এটা একটা, এই দিক থেকে চিন্তা করলে এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। কিন্তু একেবারে যদি সাধারণ বিনিয়োগকারী যদি বলি আমি, যিনি আসলে ধরেন লম্বা সময় ধরে বিনিয়োগ করতে চান, তাদের জন্য কিন্তু হয়তো মার্জিন সিস্টেমটা ব্যবহার করাটা কতখানি যুক্তিযুক্ত এটা একটা কোশ্চেনেবল ব্যাপার। কারণ ধরুন মার্জিন লোনে যদি আপনার 14 থেকে 15% ইন্টারেস্ট হয়, টিপিক্যালি মার্কেটে সারা বছরে কিন্তু 14 থেকে 15% রিটার্ন দেয় না। এভারেজ মার্কেট তো দেয়ই না। তো সেই হিসাবে আপনি বিনিয়োগকারী হিসাবে যদি মার্জিন লোন নিয়ে বিনিয়োগ করেন, সেটা হয়তো বা যুক্তিসঙ্গত না। কিন্তু আপনি ধরেন শর্ট টেনরের জন্য 1 মাস 2 মাস কিংবা 15 দিন 7 দিনের জন্য যখন আপনি মার্জিন লোন নিচ্ছেন, স্পেকুলেটিভ ট্রেড করছেন কিংবা পজিশন নিচ্ছেন, তখন কিন্তু আপনার জন্য মার্জিন লোন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো এই ভাবটা যদি এভাবে আমরা চিন্তা করি যে মার্জিন লোনের সাপ্লাই আসলে মার্কেটে লিকুইডিটি বাড়ায়। সো মার্জিন লোনের সাপ্লাই কমে গেলে কিংবা রেস্ট্রিক্ট করলে তখন এটা বাজারে লিকুইডিটি কমে যাবে। আমরা কিন্তু আমাদের মার্কেটের একটা সবচেয়ে বড় সমস্যাটা কিন্তু হচ্ছে লিকুইডিটির অভাব। আপনি যদি দেখেন যে আমাদের যে ভোলাটিলিটি ইন আওয়ার ডেইলি ট্রেড ভলিউম, এটা কিন্তু ইজ কোয়াইট হাই। মানে আমরা দেখছি কিছুদিন এখন দেখছি যে 350-400 কোটি টাকা লেভেলে নেমে আসছে। আবার এটা কয়েকদিন আগেই কিন্তু আমাদের যেটা ছিল যে 1 থেকে 1,500 কোটি টাকা লেভেলে ট্রানজাকশন হতো। আপনার মার্কেট লিকুইডিটি যদি কমে যায় তখন কিন্তু এটা আসলে মার্কেট ইন্টারমিডিয়েটই যান তাদের জন্য খুবই সংকীর্ণ হয়ে দাঁড়ায় সিচুয়েশন। আরেকটা বিষয় হচ্ছে যে বাজারে আসলে এতগুলো কোম্পানি থাকার পরেও সেখানে মার্জিনেবল কোম্পানি মাত্র 146টা। এটাকে কিভাবে দেখছেন? এটা কি বাজারের জন্য আসলে খুব ভালো প্রভাব ফেলবে বাজারের উপরে?
না, এগেইন যেটা বললাম যে মার্জিন লোনে আপনি যত রেস্ট্রিকশন দিবেন তত লিকুইডিটি কমবে, মার্কেটে লিকুইডিটি তত কমবে, মার্কেটে লিকুইডিটি কমলে টার্ন ওভার কমতে থাকবে। এটা এটা বোধহয় খুব বেশি ডিবেট করার জায়গা নেই। কোন সিকিউরিটিতে মার্জিন লোন দিতে হবে কিংবা দেওয়া যাবে সেই রেগুলেশনটা কিন্তু আবার আমি মনে করি টু এন এক্সটেন্ট এটা ছেড়ে দেওয়া উচিত যারা মার্জিন লোন দিচ্ছেন তাদের রেসপেক্টিভ পলিসির উপর। জি, তো আরেকটা বিষয় হচ্ছে যে আসলে বাজারে এই যে ধসের পরিমাণ, ধস বাড়ছে, বাজার হচ্ছে আসলে নেগেটিভ ইকুইটির দিকে যাচ্ছে, এটার অনেকেই বলছে যে এটা আসলে বড় কারণ হচ্ছে মার্জিন লোন। আপনি কি বলবেন এটাকে নিয়ে? আমি আসলে মনে করি না এটা মার্জিন লোনের কারণ। আপনি যদি দেখেন যে একটু যদি লং টার্ম ট্রেন্ড হিসাব করেন যে এক বছরের ট্রেন্ডে কি হচ্ছে, এখানে বাজারে মার্কেট ইন্ডেক্স পড়ে যাওয়ার কিংবা আমাদের পি রেশিও যেটা সেটা প্রায় 9.6 থেকে লেভেলে নেমে 8.7 লেভেলে নেমে এসছে, প্রায় 10%-এর মতো ড্রপ করেছে। এটার কারণটা হচ্ছে আন্ডারলাইন যে কর্পোরেট আর্নিংস আমাদের যদি এবারে জিপিএস হিসাব করেন মার্কেটে সেটা পড়ে যাচ্ছে একদিক থেকে, এটা একটা বড় ইন্ডিকেট কারণ। সেকেন্ড যে কারণটা হচ্ছে দেখুন ইন্টারেস্ট রেট যখন আপনার একটা হায়ার লেভেলে স্ট্যাবিলাইজ করে যায় তখন কিন্তু মার্কেটের প্রাইস করতে বাধ্য, কারণ সাধারণ বিনিয়োগকারীদের জন্য ব্যাপারটা কি হচ্ছে, আপনি ব্যাংকে টাকা রাখবেন না মার্কেটে টাকা রাখবেন। সো মার্কেটে ব্যাংকে টাকা রাখলে যদি আপনি 11-12% পান তখন আপনার আসলে মার্কেটে থেকে এক্সপেকটেশন হয়ে যাচ্ছে আপনি 15-16 না পেলে পার্সেন্ট না রিটার্ন না পেলে তখন আপনার এই ইনভেস্টমেন্টটা ভ্যালিড থাকে, ভায়াবল থাকে। আচ্ছা, আরেকটা বিষয় যে সেই সাথে কিন্তু ট্রেজারি বন্ডের বিলও কিন্তু বেশি, ট্রেজারি বিলটাও। কারেক্ট, ট্রেজারি বিলটা যেমন আমরা দেখেছি গত বছর 12% লেভেলে উঠে গিয়েছিল, সেটা এখন কিছুটা কমে 10-11% লেভেলে নেমে আসছে আবার। এটা একটা ভালো সাইন যে তার মানে হচ্ছে যে আগামী 6 মাস 1 বছরে যদি ইন্টারেস্ট রেট আরো কমে তাহলে বাজারে একটু ইমপ্রুভ করার একটু সম্ভাবনা থেকে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে বাজারের সুরক্ষায় সব ধরনের পজিটিভ পদক্ষেপই নেওয়া হোক পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার এবং সব জায়গা থেকে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা চেম্বারের সাবেক প্রেসিডেন্ট ও রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী আশরাফ আহমেদের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে।